নমস্কার বন্ধুরা, এসবিআই মিউচুয়াল ফান্ড একটা নতুন ফান্ড অফার নিয়ে আসছে আর সেটা হলো এসবিআই এনার্জি অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডের এনএফও অলরেডি সাবস্ক্রিপশানের জন্য ওপেন হয়ে গেছে। 6 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে এই ফান্ডের এনএফওতে আপনি সাবস্ক্রিপশান করতে পারেন। তো আমার এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করব যে এই ফান্ডের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কী আছে, এই ফান্ডের পোর্টফোলিও স্ট্রাকচারটা কী আছে, এই ফান্ডের আদার যেসব ইম্পর্টেন্ট রিলেটেড ইনফরমেশান আছে সেগুলো বলবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এই ফান্ডে কি ইনভেস্ট করব এর অ্যাডভান্টেজগুলো কী কী আছে। তো ভিডিও শুরুতেই একটা কথা বলে নিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট এনএফও অ্যানালিসিস কীভাবে করতে হয় বা কীভাবে নতুন মিউচুয়াল ফান্ড এলে সেই ফান্ডে আপনি ইনভেস্ট করবেন কি না, কীভাবে আপনি ডিসিশান নেবেন, তো কী কী জিনিসগুলো দেখবেন, তো সেইটা বোঝানোর জন্য আমি জাস্ট সেটাকে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো সবার প্রথম এই ফান্ডের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কী আছে, তো আপনি এই এসবিআই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়েও আপনি চেক করে দেখে নিতে পারবেন। তো এই ফান্ডের অবজেক্টিভ যেটা লেখা আছে সেটা হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটার ভ্যালু আপনাকে বাড়াতে হবে, মানে আপনার এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা হলো সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিভাবে না, বাই ইনভেস্টিং ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, মানে শেয়ার বা শেয়ার রিলেটেড ইনভেস্টমেন্ট প্রোডাক্টেতেই টাকাটা ইনভেস্ট হবে। কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট হবে সেটা ইম্পর্টেন্ট না, সেই রকম কোম্পানিতে ইনভেস্ট হবে যারা কিনা ট্র্যাডিশনাল এবং নিউ এনার্জি, এই দু ধরনের যে এনার্জি আছে এর এক্সপ্লোরেশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন এবং প্রসেসিংয়ের কাজে যুক্ত থাকবে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে এনার্জি রিলেটেড যে সেক্টর আছে সেই এনার্জি রিলেটেড সেক্টরেতেই বিভিন্ন কোম্পানির শেয়ারেতে এই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট হবে। এইবার সেই যে কোম্পানিগুলো যেগুলো আমরা বলছি সেই কোম্পানিগুলো সেটা দেশীয় হতে পারে, বিদেশি কোম্পানিও হতে পারে। এইবার দেখতে হবে যে এর পোর্টফোলিও অ্যাপ্রোচটা কী আছে, অর্থাৎ এরা কোন কোন সেক্টরেতে ইনভেস্ট করবে, পোর্টফোলিওতে কোন কোন স্টক থাকবে সেটা তো লেখা নেই, তবে মোটামুটি যেটা জানা যাচ্ছে যে মোটামুটি 20 থেকে 25টা স্টক থাকবে, কিন্তু কোন কোন সেগমেন্টে থাকবে বা কোন কোন সেক্টর থেকে থাকবে সেটা মোটামুটি লিখে দেওয়া আছে। বলছে যে একটা মিক্স থাকবে, কিছু ট্র্যাডিশনাল এনার্জি আর কিছু নিউ এনার্জি, এই দুটো সেগমেন্টেতেই কিন্তু এদের ইনভেস্ট হবে। তো ট্র্যাডিশনাল এনার্জি সিস্টেম কোনগুলো আছে, যেমন ধরুন অয়েল, এটা একটা ট্র্যাডিশনাল এনার্জি, ন্যাচারাল গ্যাস ট্র্যাডিশনাল এনার্জি, কোল একটা ট্র্যাডিশনাল এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার এটা হলো একটা ট্র্যাডিশনাল এনার্জি। তো ট্র্যাডিশনাল এনার্জিতে যেমন ইনভেস্ট হবে তেমনি নিউ এনার্জিতেও ইনভেস্ট হবে। নিউ এনার্জি মানে যেমন ধরুন সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, হাইড্রোজেন এনার্জি, বায়ো এনার্জি, তো এগুলো হলো কি নতুন এনার্জি। তো এই এনার্জি সিস্টেমেতে যে যে কোম্পানিগুলো থাকে তাদের স্টকে তো ইনভেস্ট হবে। এছাড়া পাওয়ার ইউটিলিটি যেসব কোম্পানিগুলো আছে তাদের শেয়ারেতেও ইনভেস্ট হতে পারে। এইবার এই এনএফও সম্বন্ধে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিই। প্রথম, মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা সেটা 5,000 টাকা হতে হবে। এরপরে 1 টাকার গুণিতক হিসাবে আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডের ফান্ড ম্যানেজার যারা থাকছেন, প্রথমজন মিস্টার রাজ গান্ধী আর দ্বিতীয়জন থাকছেন মিস্টার প্রদীপ কেশাবন। এবার মিস্টার প্রদীপ কেশাবন যিনি, তিনি ওভারসিজ সিকিউরিটির জন্য থাকবেন। তার মানে বুঝতেই পাচ্ছেন যে ওভারসিজ কোম্পানিতেও ইনভেস্ট হতে পারে। বিভিন্ন ওভারসিজ কোম্পানি আছে না বাইরের, যেমন ধরুন সৌদি আরামকো, তো এটা তো ভারতের বাইরের কোম্পানি, অয়েল রিলেটেড একটা কোম্পানি, কিন্তু এটা সৌদি আরবের কোম্পানি। তো এরকম ওভারসিজ কোম্পানিতেও ইনভেস্টমেন্ট হতে পারে, কারণ যেহেতু এই ফান্ড ম্যানেজারের নাম এখানে আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এক্সিট লোড। এই ফান্ডের ক্ষেত্রে এক্সিট লোড হলো 1%। মানে কি, মানে আপনি ইনভেস্ট করার 1 বছরের আগে যদি আপনি এই ফান্ডটা বিক্রি করে দেন তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। এবার এক্সিট লোড মানে কি, এক্সিট লোড মানে হলো যে আপনি যদি 1 বছরের মধ্যে যদি এই ফান্ডটা বিক্রি করে দেন তাহলে আপনার যে টোটাল সেল ভ্যালু আছে তার 1% আপনাকে ওদেরকে পেনাল্টি হিসাবে দিয়ে দিতে হবে। এটাকে বলে এক্সিট লোড। যদি আপনি 1 বছরের পরে বিক্রি করেন তাহলে কিন্তু আর কোনো এক্সিট লোড নেই। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে এই ফান্ডে যদি ইনভেস্ট করি কেন ইনভেস্ট করব, এই ফান্ডে ইনভেস্ট করার পিছনে কি কি কারণ আছে বা এর অ্যাডভান্টেজগুলো কি কি আছে। তো প্রথম যেটা অ্যাডভান্টেজ সেটা হলো ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং এনার্জি মার্কেট, মানে ভারতেতে এনার্জির যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে। আপনাকে একটা ডেটা শো করছি, এই ডেটাটা বলছি যে 2022 সালেতে ইন্ডিয়ার পার ক্যাপিটা যে এনার্জি কনজামশান সেটা হচ্ছে 23.30 গিগাজুল, আর এইটা গ্লোবাল অ্যাভারেজ কনজামশান যদি দেখি তার 1/3। মানে বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশে এনার্জির কনজামশান বিভিন্ন উন্নত দেশের তুলনায় কতটা কম। চায়নার ক্ষেত্রে তাদের যে এনার্জি কনজামশান সেটা ভারতের 4.4 গুণ, মানে বুঝতেই পাচ্ছেন আমাদের যদি 23.30 হয় তাদের প্রায় 110 গিগাজুলের কাছাকাছি।
কোরিয়ার ক্ষেত্রে এনার্জি কনজাম্পশন ভারতের 9.5 টাইমস বেশি। থাইল্যান্ড একটা ছোট রাষ্ট্র, তাদেরও যে এনার্জি কনজাম্পশন সেটা ভারতের 2.75 গুণ। ইন্দোনেশিয়ার 1.40 গুণ। ভিয়েতনামের ক্ষেত্রেও এনার্জি কনজাম্পশন ভারতের যে পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন তার 1.80 গুণ। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশের এনার্জি কনজাম্পশন কিন্তু কম। এইবার আরেকটা জিনিস আপনার জেনে রাখা দরকার, সেটা হলো যে এনার্জি কনজাম্পশন আর ইকোনমিক গ্রোথ এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে। যত ইকোনমিক গ্রোথ হবে তখন দেখা যাবে যে সেই কান্ট্রির ইকোনমিক গ্রোথ বাড়ার সাথে সাথে এনার্জি কনজাম্পশনও বাড়ছে। মানে যত দেশটা উন্নত হয়ে যাবে, যত ডেভেলপড কান্ট্রি হবে, তত কী হবে, মানুষ এনার্জি বেশি ব্যবহার করবে। বাড়িতে টিভি থাকবে, ফ্রিজ থাকবে, এয়ার কুলার থাকবে, হিটার থাকবে, সব কিছুই কি ইলেকট্রিকে চলবে। তো আপনাকে আমি একটা চার্ট শো করছি, এই চার্টটা দেখুন। এই চার্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ভারতের সাথে চায়নার এনার্জি কনজাম্পশনের তফাৎটা কোথায়। দেখুন চায়নার ক্ষেত্রে ডেটাটা দেওয়া আছে 1990 সাল থেকে 2022 সাল পর্যন্ত। এই লম্বা লম্বা বার যেগুলো দেখছেন, খয়েরি রঙের যে লম্বা লম্বা দাড়িগুলো দেখছেন, সেটা হচ্ছে ও দেশের পার ক্যাপিটা জিডিপি। আর এই যে নীল রঙের যে গ্র্যাফটা দেখছেন, এইটা হচ্ছে এনার্জি কনজাম্পশন। দেখুন গ্র্যাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তার মানে কি, যত পার ক্যাপিটাল জিডিপি বাড়ছে দেখুন তত গ্র্যাফটা আস্তে আস্তে বাড়ছে, উঁচুর দিকে উঠছে। 1990 সালে দেখুন ওদের দেশের পার ক্যাপিটা যে ইনকাম ছিল ইউএসডিতে দেওয়া আছে, সেটা হচ্ছে $2000। কিন্তু এখন দেখুন 2022 সালে সেটাই পার ক্যাপিটা যে ইনকাম ডলারেতে সেটা $12,000 এসে গেছে। এবং দেখুন নীল যে গ্রাফটা দেখুন, সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মানে ডোমেস্টিক যে পার ক্যাপিটা কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি দেখুন সেটাও বাড়ছে। এখন কোথায় দাঁড়িয়ে গেছে, 110-এর কাছাকাছি দাঁড়িয়ে গেছে। নীল লাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবার ইন্ডিয়ার গ্রাফটার দিকে তাকান। ইন্ডিয়ার গ্রাফে কি ব্লু লাইনে যে দাড়িগুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার আপনার জিডিপি পার ক্যাপিটা। আর ওই খয়েরি রঙের যে গ্রাফটা সেটা হলো ভারতের এনার্জি কনজাম্পশন। ভারতের ক্ষেত্রে ডেটা দেখুন 1980 সাল থেকে আছে। এই ডেটাতে কি দেখতে পাচ্ছেন যে 1980 সাল নাগাদ ভারতের পার ক্যাপিটা ইনকাম কত ছিল, মাত্র 500 ইউএসডি। দেখুন সেটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে মোটামুটি এখন প্রায় 2000 থেকে 2500-এর মাঝামাঝি একটা জায়গায় আছে পার ক্যাপিটা ইনকাম। এবং দেখুন তার সাথে সাথে এনার্জি কনজাম্পশনটাও কত বেড়ে গেছে। দেখুন যদি 1980 সালে এনার্জি কনজাম্পশন দেখবেন সেটা কত, প্রায় 5 গিগাজুলের কাছাকাছি ছিল। এখন সেটা বেড়ে প্রায় 23 সামথিং হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে 25-এর কাছাকাছি আছে খয়েরি রঙের যে গ্রাফটা 2022 সালে। সুতরাং আপনি কি দেখতে পাচ্ছেন যে যখনই পার ক্যাপিটা ইনকাম বাড়ছে তার সাথে সাথে কিন্তু আপনার এনার্জি কনজাম্পশনটাও বাড়ছে। এবার ইন্ডিয়ার তো পার ক্যাপিটা ইনকাম বাড়বে, কারণ আমাদের তো একটা টার্গেট আছে। আমাদের কি টার্গেট আছে, যে আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হব। তো যখনই আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হব তখন আমাদের এই পার ক্যাপিটা ইনকামটাও বাড়বে। আর যেটা 2000 টাকা আছে সেটা চায়নার মতো যদি 12,000 টাকা হয়ে যায়, তাহলে আমাদের এনার্জি কনজাম্পশনটাও তো চায়নার মতো বাড়বে না, অত গুণ বেড়ে দেখা যাবে যে আজ যেটা 23 আছে সেটাই দেখবেন চায়নার মতো বেড়ে গিয়ে ওই 120-30 গিগাজুল হয়ে গেছে। তো এইরকম যদি 4-5 গুণ যদি এনার্জি কনজাম্পশন বেড়ে যায়, তাহলে কি হবে, তাহলে এনার্জিতে ইনভেস্ট করতে হবে। এইবার মনে করুন ভারত যদি থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যায় এবং ভারতের তখন এনার্জি কনজাম্পশন যদি বেড়ে যায়, তাহলে সেই এনার্জি কনজাম্পশনটাকে মিট করার জন্য আমাদের নতুন নতুন এনার্জি সোর্স তো তৈরি করতে হবে, নতুন নতুন এনার্জি প্ল্যান্ট তো তৈরি করতে হবে। সেটা ট্র্যাডিশনাল এনার্জি হতে পারে বা নিউ রিনিউয়েবল এনার্জি হতে পারে। তো ট্র্যাডিশনাল এনার্জি যেগুলো আছে তারা তো তাদের ক্যাপাসিটি বাড়াবে, এনটিপিসি, ডিভিসি, তারপরে আদানি পাওয়ার, এরকম বিভিন্ন ধরনের যারা কোল, হাইড্রো, এইসব যে পাওয়ারগুলো আছে তো সেগুলো তো থাকছেই। তার সাথে সাথে গভর্নমেন্ট কিন্তু একটু বেশি নজর দেবে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, কারণ এই রিনিউয়েবল এনার্জিটা সাস্টেনেবল এনার্জি। কারণ কোল আজ আছে কাল থাকবে না, কোল একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রিনিউয়েবল যে এনার্জিগুলো আছে সোলার পাওয়ার, ওয়াইন্ড পাওয়ার, সেগুলোতে শেষ হবে না। তো সেই কারণের জন্য এইগুলোতে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আরও বেশি করে বাড়বে। সুতরাং দুদিক থেকে লাভ হচ্ছে। এক, যেগুলো এক্সিস্টিং ট্র্যাডিশনাল এনার্জি আছে সেগুলোর তাদের ক্যাপাসিটি বাড়বে, এনটিপিসির ক্যাপাসিটি বাড়তে পারে, আদানি পাওয়ার, টাটা পাওয়ার এরা যেরকম নিয়ে আসে এদের যে এনার্জির ইনস্টলেশন ক্যাপাসিটি সেটা বাড়বে। তার সাথে সাথে গভর্নমেন্ট আরও বেশি বেশি করে প্রমোট করবে রিনিউয়েবল এনার্জিগুলোর ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে। কারণ যদি আপনি বর্তমান সময়ে দেখেন যে আমাদের যে টোটাল অয়েল রিকোয়ারমেন্ট তার 85% কিন্তু আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হয়, মানে ভারতের বাইরের উপর ডিপেন্ডেন্ট। আর যদি আপনি কুকিং অয়েল যেটা দেখেন তার ক্ষেত্রে তো আমরা 100% বিদেশের উপরই ডিপেন্ডেন্ট। এবার এই অয়েল বা অয়েল রিলেটেড প্রোডাক্ট আমাদের দেশে তো বেশি নেই, সুতরাং এই জায়গাতে আমরা খুব বেশি ইমপ্রুভ করতে পারবো না। আমাদেরকে এই অয়েলের সাবস্টিটিউট একটা দেখতে হবে, সেই জন্য এই রিনিউয়েবলের ক্ষেত্রে আমরা বেশি বেশি করে ঝুঁকছি। এবং একটা ডেটা দেখাচ্ছে যে এই কোল আর অয়েল ছাড়া
অন্যান্য যেসব এনার্জি যেগুলো আছে সেই এনার্জির কনজামশানটা কিন্তু বেশি বেশি করে বাড়বে। এবং এটাও দেখা যাচ্ছে যে শেয়ার অফ রিনিউয়েবল এনার্জি, যেগুলো রিনিউয়েবল এনার্জি আছে তাদের যে শেয়ার বর্তমানে যেটা আছে তার থেকে অনেক বেশি বাড়বে। বর্তমানে এটা 22% আছে, সেটাই একটা সময় বেড়ে 68% হয়ে যাবে। আর এই যে টার্গেটটা নেওয়া হলো, এই টার্গেটটা কেন নেওয়া হলো? কারণ একটা দিন আসবে যেদিন আমরা ইন্ডিয়া এনার্জি ডিপেন্ডেন্ট কান্ট্রি থেকে এনার্জি সাফিসিয়েন্ট কান্ট্রিতে পৌঁছে যাব। এখনও আমরা কিন্তু এনার্জি ডিপেন্ডেন্ট আছি। কোথায় আছি? বিশেষ করে যদি আপনি পেট্রোলিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন, আমাদের তো প্রচুর ইম্পোর্ট করতে হয়, তো সেইগুলো আমাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে আরেকটা রিপোর্ট দেখাচ্ছে, এই যে অনগোয়িং ইন্ডিয়া এনার্জি উইক হয়ে গেল, 7ই ফেব্রুয়ারি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি একটা ঘোষণা করেছেন যে যেভাবে ইন্ডিয়ার ইকোনমি গ্রো করবে আগামী 5-6 বছরের মধ্যে $67 বিলিয়ন ইনভেস্ট করা হবে এনার্জি সেক্টরে। আর তার বেশিরভাগটাই কিন্তু এই রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেই ইনভেস্ট করা হবে। এইবার যেটা আপনাকে বলছিলাম যে বর্তমান সময়েতে ইন্ডিয়ার যে এনার্জি কনজামশানটা আছে, সেই যে এনার্জি কনজামশান তার কোন সোর্স থেকে কতটা আসে এবং আমাদের যে টার্গেট আছে 2050 সালে সেটাই বা কোন সোর্স থেকে কতটা হবে। দেখুন বর্তমান সময়তে দেখুন ব্লু রং আর একটা লাইট ব্লু রং, এই দুটোই সব থেকে বেশি। 45% আমাদের এনার্জি আসছে কোল থেকে, কারণ আমাদের টোটাল পাওয়ার প্ল্যান্ট ম্যাক্সিমামটাই কোলেতে চলে। তারপরে দেখুন 24% আসছে আপনার অয়েল থেকে, আমাদের ভেহিকেল থেকে শুরু করে বাকি সবগুলোই তো আপনার পেট্রোলিয়াম প্রোডাক্টে চলছে। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল পাওয়ারের যে সোর্স আছে ম্যাক্সিমামটাই আসছে আপনার কোল, অয়েল আর রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও মোটামুটি এখন বর্তমানে একটা ভালো শেয়ার আছে, এটা হচ্ছে 22%। কিন্তু টার্গেট আমাদের 2050 সাল নাগাদ রিনিউয়েবল এনার্জি যেটা আছে সেটাকেই বাড়িয়ে দিতে হবে। সেটা কত? 68% আমরা রিনিউয়েবল এনার্জি থেকে আমরা নেব। বাকি অন্যান্য যে সব পাওয়ারের সোর্স আছে না সেগুলোকে সব কমিয়ে দিতে হবে, রিনিউয়েবলটাকে বাড়াতে হবে। এবার গভর্নমেন্ট যে এই রিনিউয়েবল এনার্জির উপরেতে ফোকাস করছে সেটা আপনাকে দেখানোর জন্য এই 3টে গ্রাফকে শো করছি। প্রথম যে গ্রাফটা আছে এই গ্রাফটা দেখুন। প্রথম গ্রাফটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়েতে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি বেশি করে হচ্ছে। আপনাকে যে চার্টটা শো করছি সেই চার্টটা আছে ফিনান্সিয়াল ইয়ার 10 থেকে ফিনান্সিয়াল ইয়ার 22 পর্যন্ত। ব্লু লাইনগুলো হচ্ছে আপনার ট্র্যাডিশনাল এনার্জি, এটা কিনা থার্মাল পাওয়ার, লাইট ব্লু কালার যেটা। তারপরে যেটা ডিপ ব্লু কালার সেটা হচ্ছে আপনার নিউক্লিয়ার, আর খয়েরি রং যেটা সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। প্রথমের লাইনটা দেখুন, 10 সালেতে কি দেখতে পাচ্ছেন যে ব্লু লাইন যেটা লাইট ব্লু সেটা হচ্ছে সব থেকে বেশি পার্সেন্টেজ আছে, 50%-এরও প্রায় 70%-এর কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন যে ব্লুতে ইনভেস্ট মানে থার্মাল পাওয়ারে ইনভেস্ট হচ্ছে। সেখানে দেখুন আপনার খয়েরি রংটা কম। এবারে আস্তে আস্তে যখন 2022-এ গিয়ে দেখছেন তখন কি দেখতে পাচ্ছেন ব্লু একবারেই একটুখানি, আর খয়েরি প্রায় ঢেকে গেছে, মানে 92% এখন আপনার রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট হচ্ছে। এইবার মাঝের গ্রাফটা দেখুন। মাঝের গ্রাফটা বলছে যে রিনিউয়েবল এনার্জির ভেতরে তো দুটো সোর্স আছে মেনলি, একটা হলো সোলার আর একটা হলো ওয়াইন্ড। আপনি দেখছেন যে এক্ষেত্রে সোলারের উপরে কিন্তু বেশি থ্রাস্ট হচ্ছে, লাইট ব্লুটা হচ্ছে সোলার আর ডিপ ব্লুটা হচ্ছে আপনার ওয়াইন্ড। আর 3 নম্বর যে গ্রাফটা সেটা শো করছে যে আমার টোটাল যে পাওয়ার, টোটাল যে এনার্জি তৈরি হচ্ছে তার মধ্যে থেকে আমার রিনিউয়েবল এনার্জির কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে সেটাও যদি দেখেন তাহলে কি দেখতে পাচ্ছেন যে ফিনান্সিয়াল ইয়ার 10-এতে সেটা কি দেখছেন যে 5% ছিল, মানে টোটাল যে পাওয়ার তৈরি হচ্ছিল তার 5% আসছিল রিনিউয়েবল এনার্জি থেকে, সেটাই এখন বেড়ে গিয়ে 13% হয়ে গেছে। তার মানে কি আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির যে প্রোডাকশানটা সেটা বাড়ছে এবং টোটাল পাওয়ারের সাপেক্ষে সে তার যে পার্সেন্টেজ বা তার যে কন্ট্রিবিউশন সেটা বাড়ছে। এরপরে দ্বিতীয় যে কারণের জন্য আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন সেটা কি? সেটা হচ্ছে যে এই এনার্জি সেক্টর যে আছে তার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা কিন্তু কম। আপনাকে আমি একটা গ্রাফ দেখাচ্ছি। এই গ্রাফটা জানুয়ারি 1 থেকে জানুয়ারি 23 পর্যন্ত আছে। এই গ্রাফে দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে নিফটি 50 টিআরআই এর রিটার্ন ডেটা আর একটা হচ্ছে নিফটি 50 এনার্জি টিআরআই এর রিটার্ন ডেটা। এবার যদি আপনি দেখেন ব্লু লাইন সেটা হচ্ছে নিফটি 50 টিআরআই এর ডেটা। দেখুন জুন 1 থেকে জুন 23 পর্যন্ত নিফটি 50 টিআরআই 14.72% রিটার্ন দিয়েছে, আর সেই সময়তেই নিফটি এনার্জি টিআরআই 19.22% রিটার্ন দিয়েছে। এবং দেখুন সব সময় খয়েরি রঙের গ্রাফটা ব্লু রঙের গ্রাফের উপরেই আছে, তার মানে কি সব সময়ই কনসিস্টেন্টলি নিফটি 50 থেকে নিফটি এনার্জি টিআরআই বেশি রিটার্ন দিয়েছে। তার মানে কি এনার্জি সেক্টর থেকে ভালো রিটার্ন এসেছে। আপনাকে আমি ইয়ার ওয়াইজও দেখাতে পারি, আপনাকে আমি একটা ডেটা শো করছি, এটা দেখে নিন। ও 1 বছরের যদি রিটার্ন দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এনার্জি সেক্টর থেকে 30.61% রিটার্ন এসেছে, সেখানে নিফটি 50 টিআরআই রিটার্ন দিয়েছে 20.73%। 3 বছরে দেখুন এনার্জি সেক্টর থেকে 28.22, সেখানে নিফটি 50 থেকে
17.34, 5 বছর 10 বছর ইভেন সিন্স ইনসেপশন থেকেও যদি দেখেন, দেখা যাচ্ছে এনার্জি সেক্টর থেকে আসছে 19.22, সেখানে নিফটি 50 থেকে আসছে 14.77। তো আপনি দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্টলি নিফটি এনার্জি টিআরআই নিফটি 50 টিআরআই থেকে বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু যদি আপনি ভ্যালুয়েশনটা দেখেন, ভ্যালুয়েশন কীভাবে চেক করা হয়, পি রেশিও দেখে, যার পি রেশিও যত কম তার ভ্যালুয়েশন তত কম। তো দেখা যাচ্ছে কি যে নিফটি 50 পির যে ভ্যালুয়েশন, তো নিফটি 50-র পি কত 22.51, সেখানে নিফটি এনার্জি টিআরআই পি কত 16.37। তার মানে দেখতে পাচ্ছেন যে নিফটি এনার্জি যেটা তার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা অনেক কম, সেটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, 25% ডিসকাউন্টে পাচ্ছেন আপনি। এর দাম কম কিন্তু পারফরমেন্স ভালো দিচ্ছে, তাহলে ভ্যালুয়েশনটা ভালো আছে বলবো, চিপার ভ্যালুয়েশন আছে, এইটা একটা কারণ। তো এইগুলো ছিল এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ডে ইনভেস্ট করার পিছনে যে অ্যাডভান্টেজগুলো। তবে যেহেতু এটা একটা সেক্টরাল ফান্ড, তো সেক্টরাল ফান্ড কিন্তু হাই রিস্ক ফান্ড হয়। কারণ কি, কারণ একটা সেক্টরতে ইনভেস্ট হচ্ছে, তো সেই সেক্টরটা যখন ভালো থাকবে, সেই সেক্টরটা যখন বুম থাকবে, তখন সেখান থেকে ভালো রিটার্ন দেবে। আবার অনেক সময় কী হয়, একটা সেক্টর অনেক দিন খারাপ পারফর্ম করলো, আন্ডার পারফর্ম করলো, তখন কিন্তু আপনার এই রিটার্নটা অনেক দিন ওয়েট করে থাকতে হবে, তবে আপনার ভালো রিটার্ন আসবে। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি ডাইভার্সিফিকেশনটা দেখা হয়, কিন্তু এই সেক্টরাল ফান্ডের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনটা কম হচ্ছে, কারণ একটাই মাত্র সেক্টর থাকছে। তো যদি আপনি হাই রিস্ক নিতে চান এবং যদি চান যে এই ভবিষ্যতে একটা এনার্জি বুম আসতে চলেছে এবং সত্যি যদি যেটা আসে এবং সেটা যদি আপনি ক্যাপচার করতে চান, তাহলে আপনি এখানেতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এবার আপনাকে বললাম না যে এটা একটা সেক্টরাল ফান্ড, তো সেক্টরাল ফান্ড ব্যাপারটা কি আপনি নিশ্চয়ই জানতে চাইবেন। এই নিয়ে বিস্তারিতভাবে জানতে চাইলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।